নমস্কার। উনি এখন কোনো দলীয় পদে নেই, ভোটের রাজনীতিতেও নেই। তবুও ওনার উপস্থিতি লাখো লাখো মানুষের মনে আজও উদ্দীপনা জাগায়। বর্তমান সময়ের বিভিন্ন ইস্যু নিয়ে আজকে কথা বলবো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকারের সাথে। নমস্কার স্যার। স্যার কেমন আছেন? ভালোই তো আছি। এখন কি চলছে? কি বিষয় আপনি জানতে চাইছেন? বিশেষ করে একটা সময় খুব ব্যস্ততা ছিল, এখন সেই ব্যস্ততাটা সম্ভবত নেই। আগের যে অফিসিয়াল শিডিউল থাকতো, আর এখন তো এই সময়টার মধ্যে আমরা ব্যক্তিগত জীবনের কথা বলছি। না, আমার ব্যস্ততা কমবে কেন? আমি যতক্ষণ পার্টিতে আছি ততক্ষণ ব্যস্ততা থাকবেই, সেই ব্যস্ততা আছে। এখন প্রশাসন পরিচালনা এক ধরনের কাজ, পার্টির সংগঠন লড়াই সংগ্রাম আরেক ধরনের কাজ। দুটোকে এক করার কোনো সুযোগ নেই। কাজেই সেদিক থেকে সরকারে নেই আমরা, কিন্তু আমাদের সাংগঠনিক রাজনৈতিক যে কাজ সেগুলো তো আছেই। লড়াই সংগ্রাম আছে, মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হয়, কেমন না? কাজেই সেদিক থেকে ব্যস্ততায় কোনো ঘাটতি নেই, এবং এটাই তো আমাদের আনন্দ। বর্তমান সময়ে বামফ্রন্টের সবচাইতে বড় চ্যালেঞ্জ কি? বামফ্রন্টের চ্যালেঞ্জ, জনগণের সামনে যেগুলো বড় চ্যালেঞ্জ সেগুলো বামফ্রন্টের কাছে চ্যালেঞ্জ। তা আপনি যেটা বলছেন, খুব সংক্ষেপে যদি আমি বলি, আমাদের ত্রিপুরায় গণতন্ত্র ধ্বংস করে ফেলা হয়েছে। একদলীয় স্বৈরশাসন, শাসক বিজেপি ত্রিপুরার জনগণের বুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আইনের শাসন ধ্বংস, জঙ্গলের শাসন কায়েম হয়েছে। ভোট প্রহসনে পরিণত করা হয়েছে। প্রকৃত ভোটার বড় সংখ্যায় নিজের ভোট নিজে দিতে পারছেন না। ভোটের অধিকার হরণ করে শাসক দলের যারা পেশিবহুল শক্তি, যাদেরকে তারা ব্যবহার করে, তাদেরকে ভিত্তি করে প্রকৃত ভোটারের ভোটের অধিকার হরণ করে তারা নিজেদের মতো করে ভোট দেয়। এখন আমাকে যেটা জিজ্ঞেস করেছেন, সাধারণভাবে এই মুহূর্তে ত্রিপুরার মানুষদের সামনে এগুলো হচ্ছে মূল সমস্যা, চ্যালেঞ্জ। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, এবং এটা আমি একটা দিক বললাম। এবং সরকারটাই তো চলছে প্রহসনের ভোটের উপর ভিত্তি করে। 2018 পর এখন অব্দি যা ভোট হয়েছে বিজেপি শাসিত ত্রিপুরায়, কোনো ভোটই ঠিকঠাক মতো হয়নি। এর বাইরে যেটা আমি সংক্ষিপ্ত করার জন্য বলছি, সেটা হচ্ছে মানুষের জীবনের বাঁচা মরার প্রশ্নের সাথে যে বিষয়গুলি যুক্ত, অর্থনৈতিক, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহারে দিন কাটাচ্ছেন, অনাহারে দিন কাটাচ্ছেন, সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন, অনাহার মৃত্যু ঘটছে। কাজ খাদ্যের সন্ধানে ত্রিপুরা ছেড়ে ত্রিপুরার বাইরে যাচ্ছেন আমাদের রাজ্যের ছেলেরা, দেশের বাইরেও যাচ্ছেন। এই পরিস্থিতিতে কাজ চাই, রোজগার চাই, কেমন না? এই যে একটা পুজো গেল, এটাকে ভিত্তি করে 1 মাস ব্যাপী একটা উৎসবের আমেজ তৈরি হওয়া দেখতে আমরা অভ্যস্ত ছিলাম। এবারে আমরা কি দেখলাম? আপনি ছোট ছোট দোকানিদের জিজ্ঞেস করুন, তাদের কাছ থেকে সমস্ত জানবেন, বুঝবেন। আপনি আগরতলার মানুষ, নিশ্চয়ই পুজোর সময় আগরতলা ছিলেন, আপনি দেখেছেন। আজই রেগার কাজ নাই, টুয়েপের কাজ নাই, সরকারের 32 থেকে 34টা উন্নয়নমূলক দপ্তর, তাদের কাজ নাই। এই কাজগুলি যদি না থাকে
দৈনিক শ্রমের উপর ভিত্তি করে যারা আয় উপার্জন করে বেঁচে থাকার চেষ্টা করেন, দিন আনেন দিন খান, তারা এই উৎসব আনন্দে অংশগ্রহণ করবেন কি করে? কাজেই এই উৎসব আনন্দ উপভোগ করেছেন আমাদের রাজ্যের জোট সরকারের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী সহ। তা না হলে পরে তারা আপনার কার্নিভেল করতে পারে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আগরতলা শহরটা পর্যন্ত পরিষ্কার করলো না, কারণ ওটা করতে গেলে মজুরি দিতে হবে। তোমার যদি টাকারই সমস্যা থাকে, এই কার্নিভেলের নামে এই পয়সাগুলি কি করে খরচ করলে? ফলে এই সমস্যাগুলো সমাধান চাই। ফলে আপনি যেটা বলছেন যে চ্যালেঞ্জ কি, এগুলি জনগণের চ্যালেঞ্জ দুদিক থেকেই। সংক্ষেপে আমি বললাম, জনগণের সামনে চ্যালেঞ্জ, এগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ। কিন্তু মানুষের রিপারকেশনটা ফেসবুকে কিছু কিছু দেখা যায়, কিন্তু ইন জেনারেল এতটা দেখা যাচ্ছে না। তারা কি অবস্থার সঙ্গে তারা জুঝছে আপনার মনে হয়? মোটেই না, সন্ত্রাসের কারণে একদলীয় স্বৈরশাসন কায়েম করতে চাইছে, গণতন্ত্রকে ধ্বংস করে ভোটকে প্রহসনে পরিণত করে। মানুষের উপর যদি আস্থাই থাকে, আর মানুষের যদি সরকারের উপর আস্থা থাকে, তাহলে আপনি গণতন্ত্র সংস্কার করবেন কেন? ভোট প্রহসনে পরিণত করবেন কেন? ভোট জালিয়াতি করবেন কেন? আমার ভোট আপনার ভোট হরণ করে নিয়ে নিজেদের মাসুম ব্যান্ডদের দিয়ে ভোট দিয়ে নিজের জয় নিশ্চিত করার চেষ্টা করবেন কেন? কাজেই সেদিক থেকে এগুলোর বিরুদ্ধে যাতে কথা বলতে না পারে, প্রতিবাদ করতে না পারে, রাস্তায় বেরোতে না পারে, এদের যে দেওয়া প্রতিশ্রুতি রূপায়িত করেনি, বাস্তবায়িত করেনি, এগুলো প্রহসন, অসত্য। আমি মিথ্যা শব্দটা ব্যবহার নাই বা করলাম ভদ্রতার কারণে, মানুষ মানবে না এটা। কাজেই এই প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য এই সন্ত্রাস, ফেসিবাদী সন্ত্রাস বলছি আমরা এটা। ভারতবর্ষের পশ্চিমবাংলাকে বাদ দিলে পরে ত্রিপুরায় যে সন্ত্রাস চলছে, এরকম সন্ত্রাস অন্য অনেক রাজ্যেই কিন্তু নাই। এমনকি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের কথাও আমি বলছি, ত্রিপুরায় স্বতন্ত্র চলছে। বলে আপনি যেটা বলছেন যে মানুষকে এটার সঙ্গে মিলিয়ে নিচ্ছেন, মিলিয়ে নিলে তো ওদের এই সন্ত্রাস করার দরকারই ছিল না, ভোটে প্রহসন করার দরকারই ছিল না। মোটেই ঘটনা তা না। কিন্তু এভাবে কি দিনের পর দিন চলতে থাকবে আপনার মনে হয়? মানুষের উপর তো বিশ্বাস রাখতে হবে। মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখে। অভিজ্ঞতা হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। মানুষ দেখছেন, মানুষ উপলব্ধি করছেন। এই যে 18 নির্বাচন হলো বামফ্রন্ট সরকার থাকার সময়, এই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন করেনি। এবং তাদের যে ভোটের পার্সেন্টেজ, তাদের যে আসন, 5 বছর সরকার চালানোর পর যে ভোট হলো, তাতে ভোট কমলো কেন? শতকরা হারে ভোট কমলো কেন? আসন কমলো কেন? এটা বুঝতে হবে। এগুলিকে খুব বেশি বিশ্লেষণ করে বলার দরকার আছে। কাজেই মানুষই তো ভোট কমিয়েছে, মানুষই তো আসন কমিয়েছে, মানুষই তো তাদেরকে সরকার থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে। বাঁচালোটাকে তীব্রমতা, নাহলে তো সরকারটাই চলে যায়। তাহলে এরকমটাই চলবে যেটা বলছেন না, এরকমটা চলতে দিতে ত্রিপুরার অধিকাংশ মানুষ চান না। চান না বলেই তো তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, বাঁচিয়ে দিলেন মাঝখান থেকে আরেকটা প্রতারণার খেলা খেলে। কাজেই মানুষের যে অভিজ্ঞতার একটা মূল্য আছে, এবং তার উপর ভিত্তি করে আমাদেরও মানুষের উপর বিশ্বাস রেখেই চলতে হবে, কেমন না? একসময় বামপন্থী আন্দোলন, আমি যদি জনশিক্ষা আন্দোলন থেকে ধরি, সেই 1945 সাল থেকে, এবং গ্রাম পাহাড়ে দশরথ দেবের নেতৃত্বে বিপুল সাড়া ফেলছিল বামপন্থীদের যে জন্ম সেই থেকেই। কিন্তু আজকে দেখা যাচ্ছে পাহাড়ে বামপন্থীরা লগভগ জিরো। তো এই পরিস্থিতি থেকে আপনার কি মনে হয় যে ত্রিপুরার যে আদিবাসী রাজনীতির গতিপথ চেঞ্জ হয়ে গেছে? একটা অংশ তো বিভ্রান্ত হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। শুধু আদিবাসী কেন বলছি আমি, অনাদিবাসী যারা, কেমন না, তাদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়নি। যদি নাই ছড়াবে, তাহলে যে বিজেপির ভোট 2018 আগে শতকরা 5 ভাগের নিচে ছিল,
এটা 18 নির্বাচন 51 হলো কি করে? বামফ্রন্টের ভোট 5 থেকে 7 ভাগ কমলো কি করে? কংগ্রেসের ভোট যেটা 42-43 ভাগ ছিল সেটা 2 ভাগের নিচে চলে আসলো কি করে? বাকি ভোটগুলি বিজেপির বাক্সে গেল কি করে? বিভ্রান্তি তো একটা ছিল, এবং এটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে মনে করার কারণ নেই, কমছে। এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। ওই যে আমি বারবার বলছি, অভিজ্ঞতা। সবটা তো মানুষ বক্তৃতায় বুঝে না, জীবনের অভিজ্ঞতায় বুঝে। তো মানুষ দেখছেন, আরে আমাদের একটু ভুল বুঝিয়েছে, প্রতারণা করেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। 293, তার থেকে বাছাই করে 10, একটা তো কার্যকরী করছে না। এগুলো নিয়ে কথাই এখন বলতে পারছি না, বলতে গেলেই আক্রান্ত হচ্ছি, কেমন না? কাজেই যেটা আপনি বলছেন যে মানুষ কি আস্থা হারাচ্ছে, একটা অংশ তো আস্থা হারিয়েছে। আমি বলবো আস্থা হারানোর ভিত্তিটা হচ্ছে বিভ্রান্তি। কোন পরিস্থিতিতে বামফ্রন্ট সরকার কাজ করছে, কেন্দ্রে কারা সরকার চালাচ্ছে, সেই সরকারটা এই সরকারটাকে তার যে কর্মসূচি রূপায়ণ করার ক্ষেত্রে কতটা ইতিবাচক দৃষ্টি নিয়ে সাহায্য করছে, না সেখানে তারা এই সরকারটাকে বেকায়দায় ফেলবার জন্যে কেন্দ্রের যে দায়িত্ব সেই দায়িত্ব ঠিক ঠিক প্রতিপালন না করে আর্থিক দিক থেকে এই সরকারের সামনে অর্থনৈতিক সংকট তৈরি করার চেষ্টা করছে। এই সমস্ত প্রেক্ষাপটগুলো বিবেচনায় রেখেই কিন্তু আমাদের দেখতে হবে। এবং একটা জিনিস আমি যেটা বলবো, আপনার ত্রিপুরাতে প্রথম থেকেই বামফ্রন্ট ছিল না, না, এটা বুঝতে হবে। হ্যাঁ, এবং ত্রিপুরাতে প্রথম থেকেই কমিউনিস্ট আন্দোলন পর্যায়ক্রমে যে জায়গাটা গেছে এরকম ছিল না। আপনি উল্লেখ করেছেন প্রশ্ন করতে গিয়ে দশরথ দেবের কথা, কেমন না? তো একটা জিনিস বুঝতে হবে, উপজাতিদের মধ্যে যে লড়াইটা তারা সংগঠিত করেছিলেন, নিরক্ষরতা দূর করবার লক্ষ্যকে সামনে রেখে এবং মানুষ হিসাবে সম্মান মর্যাদার সাথে যাতে শিরদাঁড়া উঁচু করে মানুষ দাঁড়াতে পারেন, এই দৃষ্টি নিয়ে তারা লড়াই শুরু করেছিলেন, এটা উপজাতিদের মধ্যে। তারপর আস্তে আস্তে তারাই বুঝলেন শুধু উপজাতিদের সংগঠিত করলে চলবে না, উপজাতি অনুপজাতি ঐক্যবদ্ধ হতে হবে, গণতান্ত্রিক একতা তৈরি করতে হবে। আস্তে আস্তে সেটা প্রসারিত হলো। এর আগে অনুপজাতি অংশের মধ্যে প্রগতিশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন যারা এবং ছোট্ট কমিউনিস্ট পার্টি বীরেন দত্তদের নেতৃত্বে তারাও কাজ করছিলেন। স্বাধীনতার সংগ্রামও তাদের একটা ভূমিকা ছিল, একটা বিরাট ভূমিকা ছিল, এটা বলা যাবে না, ত্রিপুরায় ভূমিকা ছিল। কাজেই এরকম প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে 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 এই কমিউনিস্ট আন্দোলনটা প্রসারিত হয়। তারপর একটা সময় গিয়ে বামফ্রন্ট তৈরি করার প্রশ্ন আসে। 1977 সালের সম্ভবত জুন মাসের কোন এক তারিখে ত্রিপুরায় বামফ্রন্ট কমিটি তৈরি হয়, আমার যদি স্মরণ শক্তিতে ভুল না থাকে। এবং সেই বামফ্রন্ট কিন্তু ত্রিপুরার তৎকালীন সময়ের সমস্ত বামপন্থী দলকে একসাথে এনে করা সম্ভব হয়নি। সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই কিন্তু তখন বামপন্থী ফ্রন্টে ছিল না, তারা কংগ্রেসের সঙ্গেই ছিলেন এবং জরুরি ব্যবস্থাকে সমর্থন করেছেন। বিধানসভায় তাদের একটা আসন ছিল, বিলোনিয়া যে শহরের আসন, জুনুদা, তাকে আমি দাদাই বলি, তিনি সিপিআই নেতা, ওখান থেকে কংগ্রেসের সমর্থনে বিধায়কও হয়েছিলেন। কাজেই সেই সময়ে তারা বামফ্রন্টে আসবেন এটা আশা করে তো লাভ নেই, তাদের ছাড়াই বামফ্রন্ট, বুঝতে হবে। তারপর আস্তে আস্তে সেই বামফ্রন্টে সিপিআই উপলব্ধি করলো ভুল করেছে, অতীত পর্যালোচনা করেছেন, সেখান থেকে ভুল সংশোধন করে বৃহত্তর বাম ঐক্যের মধ্যে আসার চেষ্টা করলেন। ত্রিপুরার বামফ্রন্টের কাছে তারা আবেদন করলেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে কথা বললেন, তারপর সিপিআই আসলো সেখানে। কাজেই এই যে আপনি যেটা বললেন আগে একটা এরকম ছিল, এরকমটা তো প্রথম থেকে ছিল না, ধীরে 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 লড়াইয়ের মধ্য দিয়ে এসছে। এবং লড়াইয়ের ভিত্তিটা কি? মানুষের জীবনের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, খাওয়া পড়া, বাসস্থান, লজ্জা নিবারণের কাপড়, রোজগার, এই সমস্ত বিষয়গুলোই নিয়ে। ফলে এখন যেটা বলছেন তাহলে কি হবে,
এগুলি নিয়েই তো আমি যেটা আপনার প্রথম প্রশ্নের পরিপ্রেক্ষিতে যেটা বললাম, এই গণতন্ত্র যেভাবে সংহার করা হয়েছে, ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করা হয়েছে, এবং অর্থনৈতিক দিক থেকে প্রচন্ড রকম একটা সংকট তৈরি করা হয়েছে। না হলে সন্তান বিক্রি করে বাবা মা, বুঝতে পারছেন? কাজে এই জায়গাতে এই বিষয়গুলি নিয়েই তো আমরা লড়াই করছি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, একদলীয় স্বৈরশাসন, গণতন্ত্র পুনরুদ্ধার করার, একদলীয় স্বৈরশাসন প্রতিহত করার সমর্থক, এবং ভোটের অধিকার যেটা সংহার করছে এটা পুনঃস্থাপন, এটা গণতন্ত্রের সঙ্গে যুক্ত। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি আমার মতো করে ভোট দেব, তুমি কি আমার ভোটের অধিকার হরণ করার? এই যে বিষয়গুলো, আর কি জঙ্গলের শাসন চলছে, আইনের শাসন ধ্বংস করে ফেলেছে। আমি অন্য কিছু বলবো না। মায়েরা বোনেরা তাদের উপর যে আক্রমণ বাড়ছে, মহিলাদের উপর নির্যাতন, প্রত্যেকটা সপ্তাহে ঘটনা ঘটছে। আপনার 14 মাসের শিশু থেকে আরম্ভ করে 72 বছরের বৃদ্ধ, আজকে পত্রিকা খুললে দেখবেন কি হচ্ছে। এবং এগুলো নিয়ে যখন আক্রান্তরা, বিধ্বস্তরা থানায় যাচ্ছেন, সব থানার কথা বলছি না, এমন বেশ কিছু থানার অভিজ্ঞতা হচ্ছে, কেন এসছেন? মন্ডলের কাছে যান। সবাই বলে মন্ডলটা আবার কি? আসলাম আমরা থানায়, বলে মন্ডল জানেন না, কোথায় আছেন? এটা বিধানসভা কেন্দ্রভিত্তিক বিজেপি দলের কমিটি আছে, এটাকে মন্ডল বলে। তাদের যারা নেতা তাদের কাছে যান, তারা মীমাংসা করে দেবে, সমাধান করবে। কেন আমাদের কাছে এসছেন? আমাদের কেন আবার ঝামেলায় ফেলছেন? আমরা কোর্টে যাব, আপনাদের পয়সা খরচ হবে, মকদ্দমার সমাধান হবে না, আবার আক্রান্ত হবেন। কেন এগুলি করার চেষ্টা করছেন? এই হচ্ছে অনেক থানায় থানেদারদের বক্তব্য। কি চলছে? এটা চলছেটা কি? নেশামুক্ত ত্রিপুরা করবেন। গত 3 দিন 4 দিন যাবৎ কি বেরোচ্ছে? আপনার ট্রেনে করে বগি ভর্তি করে করে নেশার সামগ্রী আসছে। কি সম্ভব কিভাবে? আমি তো এটাই বুঝতে পারছি না। সেটাই তো মানুষের প্রশ্ন। এবং এটা যে কোনো লোক করছে, ঘটনা তা না। কোথায় স্লোগান, কোথায় বাস্তবতা? কাজে এই জায়গায় দাঁড়িয়ে এগুলোকে মোকাবেলা করেই শান্তির রাজ্য পুনঃস্থাপন করতে হবে। এবং এখন কি হচ্ছেটা কি? ট্রাইবাল বাঙালিদের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা অনেক আগে থেকেই করছে। টিউজার্স তৈরি হয়েছে এই কারণে। এটাকে মোকাবেলা করে, কোণঠাসা করে, ঐক্য রক্ষা করে, সুদৃঢ় করে বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই ত্রিপুরায় বামফ্রন্ট সরকার তৈরির ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম যার যার ব্যক্তিগত, সরকার রাষ্ট্রের ধর্ম নিয়ে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা এখন কি চলছে? বিজেপি, RSS, বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এরকম তো ছিল না ত্রিপুরায়। কাজেই এই যে পরিস্থিতিগুলো, এগুলো শাসক দলের চরম দুর্বলতা। এটা হচ্ছে নিদর্শন। জনগণের উপর আস্থা রাখতে পারছে না, কারণ জনগণ তাদের উপর আস্থা হারিয়েছে। কাজে এই পরিস্থিতিতে এই চ্যালেঞ্জ হচ্ছে জনগণের, এটাই আমাদেরও চ্যালেঞ্জ। এই ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ তো বসে নেই। এখন আপনার যে প্রশ্ন, এত কিছু খুব বিক্ষোভ আছে, তার প্রতিফলন করছে না, সন্ত্রাস করে আটকে রাখছে। কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তো বসে থাকবে না। যে ঝান্ডা তুলে নিয়েছে হাতে, আক্রান্ত হচ্ছে, শহীদের মৃত্যুবরণ করছে, পার্টি অফিস আক্রান্ত হচ্ছে। আপনি যে অফিসে বসে আমার সঙ্গে কথা বলছেন, এই অফিসটা কবার আক্রান্ত হয়েছে? কেমন না? তাহলে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আক্রমণটা কেন করছে? ঘর থেকে যাতে আমরা না বেরোই। তাহলে আর কমিউনিস্ট পার্টি করে কি লাভ? এটা বুঝতে হবে। যে লড়াই চলছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ত্রিপুরাকে আবার একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া হবে। সেই জায়গা কি? গণতন্ত্র, শান্তি, সম্প্রীতি, দল মত নির্বিশেষে যার যার রাজনীতি শেষে করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। ধর্ম যার যার তিনি তার কর্মসূচি রূপায়ণ করবেন, কার্যকরী করবেন, এটাতে কেউ হস্তক্ষেপ করবে না। আর সরকার তার সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যে মানুষের পাশে দাঁড়িয়ে তাকে বিপদমুক্ত করতে এবং দুবেলার অন্নের সংস্থান করতে
ভূমিকা নিতে হবে। এরকম একটা জায়গায় তো আমরা ত্রিপুরাকে নিয়ে যেতে চাই, এবং এটাই তো এই মুহূর্তের চ্যালেঞ্জ। কিন্তু ধর্ম ইদানিং খুব প্রমোটেড হচ্ছে মনে হচ্ছে না আপনার? ধর্মটাকে ইচ্ছে করে প্রমোটেড করা হচ্ছে। আরে এটাই তো RSS, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, তাদের তো একটা রাষ্ট্রীয় চেতনা আছে তাদের মতো করে, তো এটা আপনি কি তাদের রাষ্ট্রীয় চেতনাটা এটাই, ধর্মের কথা বলে এবং তার সাথে যেখানে সুবিধা হয় বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, কোথাও সরাসরি নিজেরা, কোথাও অন্যদের আশ্রয় নিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, অল্প ভোট নিয়েও যাতে সরকারে থাকতে পারে, এবং সরকারে থাকার মধ্য দিয়ে গরিব মানুষের স্বার্থ রক্ষা করে না। বড় পুঁজিপতি, সাধারণ পুঁজিপতি, যোদ্ধা, জমিদার, কালোবাজারি, সুদখোর মহাজন এবং বাজারে সংকট তৈরি করে অতি মুনাফার মধ্য দিয়ে যারা পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করে তাদের স্বার্থ রক্ষা করে, এটাই তাদের শ্রেণী দৃষ্টিভঙ্গি। কাজে এর সাথে তারা মনে করে এই দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হতে গেলে পর এই ধর্মটাকে আশ্রয় করতে হবে আমাদের, তাই তারা করছেন। আমরা মানুষের যে ধর্ম বিশ্বাস, যে শ্রদ্ধা, তাকে আমরা অশ্রদ্ধা করি না, কিন্তু ধর্মকে ভিত্তি করে মানুষের মধ্যে যে বিভাজনের চেষ্টা, এটা সম্পর্কে মানুষকে আমরা সচেতন, সজাগ করার চেষ্টা করি। ত্রিপুরার মতো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে রাজনীতিতে, মানে বিশেষ করে ত্রিপুরার রাজনীতি। বিশেষ করে আমার একটা জিনিস মনে হয়, এটা আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গি, আপনার শাসনকালে যেভাবে IPFT যে মুভমেন্ট করেছিল, সেই জায়গাতে আপনি নমনীয় দৃষ্টি নিয়েছিলেন। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নমনীয় কি না, আমি যদি সারা ভারতের প্রেক্ষিত দেখি, সেই জায়গাতে কিন্তু ভীষণ রকমের বল প্রয়োগ হয় বিভিন্ন স্টেট। আমি পার্টিকুলার কিছু বলছি না, সেই জায়গাতে অনেক নমনীয়তার কারণে বাইরে চলে গেছে এবং সেটা মানুষের মনেও ইম্প্যাক্ট তৈরি করেছে। সেটার কি এফেক্ট মনে হয়? না, সেটার এফেক্ট কি আছে? এটা মানুষ তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন, উপসংহার টানবেন। আর আমাদেরকে যেটা বলছেন নমনীয়তা দেখিয়েছেন, এটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। আপনি তো সার্টিফিকেট দিচ্ছেন, আমরা কি তাদের উপর খড়গহস্ত হব? একটা দল করছে, তাদের একটা রাজনৈতিক অবস্থান আছে, মতাদর্শগত দৃষ্টিভঙ্গি আছে, তাদের একটা সংগঠন আছে, তাদের একটা স্লোগান আছে, একটা লক্ষ্যে তারা পৌঁছতে চায়, এটা নিয়ে তারা লড়াই করছে। যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটাকে ডিল করার চেষ্টা করেছি, ট্যাকেল করার চেষ্টা করেছি। যখনই তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিপন্ন করার চেষ্টা করেছে, সরকার প্রশাসনিক পদ্ধতিতে সেটাকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করেছে। আগরতলা শহরে যখন দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছে, তখন কিভাবে এই সরকার তার মোকাবেলা করেছে আগরতলার মানুষই দেখেছেন। কিন্তু এরপরেও, এত কিছু করার পরেও সেই জায়গায় মানুষ আপনাদের ভুল বুঝেছে। এটা সাময়িক হতেই তো পারে, মানুষ তো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। একবার যে জিনিসটা ভেঙে যায়, সেই জিনিসটা গড়তে তো আবার যে এফোর্টটা দরকার, সে এই মুহূর্তে কি বামফ্রন্টের সেই ক্ষমতাটা আছে বলে আপনার মনে হয়? কেন থাকবে না? মানুষের উপর যখন আমাদের বিশ্বাস আছে, কেমন না? একটা অংশ বিভ্রান্ত হয়েছে, তারা সবাই এখনো বিভ্রান্তির অতলেই তলিয়ে আছে, এটাও মনে করবেন না। তারাই তো এসে কথা বলেন, চোখের জল ফেলেন, হাত জোর করে বলেন আমাদের ক্ষমা করুন, ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি, এবং নিজেরাই বলেন আমরা প্রলুব্ধ হয়েছি, প্রতারিত হয়েছি। এটা কি? এগুলি তো তৈরি করার কথা না। কাজেই একটা অংশের একটু সময় লাগতে পারে, একটা অংশ খুব অল্পতেই বুঝতে পারেন, এটাই তো অভিজ্ঞতা। কাজেই আমি যেটা বারবার বলবো, মানুষকে বিশ্বাসের মধ্যে রাখতে হবে। বিভ্রান্তি থাকবে, আপনি যদি মানুষকে সংগঠিত করতে চান, আপনাকে বিভ্রান্ত হলে চলবে না। দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, একটা নৈতিক অবস্থানে সুদৃঢ় থেকে, আপনার আদর্শে, নীতিতে, কর্মসূচিতে সুদৃঢ় থেকে তাদের মধ্যে আপনাকে কাজ করতে হবে। আক্রান্ত হবেন, রক্তাক্ত হবেন, শহীদের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু পতাকা ছাড়া যাবে না, লড়াইয়ের পতাকা। স্যার, 1968 থেকে 2023, 55 বছরের আপনার দীর্ঘ একটা রাজনৈতিক একটা ইতিহাসও, এবং বিশেষজ্ঞতার মধ্যে আপনি ত্রিপুরার সেরা মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আপনার অনুভূতি কি?
সেরা মুখ্যমন্ত্রী এটা তো আমি বলতে পারবো না, ত্রিপুরার মানুষ ঠিক করবেন, এটা নিয়ে আমার তেমন একটা ভাবনা চিন্তাও নেই। না, আপনি আমার কাছে কি জানতে চাইছেন? এতক্ষণ তো এই অভিজ্ঞতার ভিত্তিতেই কথা বলছি। মানে আমার কাছে এই প্রশ্নটা যে করলেন, আমার কাছ থেকে সুনির্দিষ্টভাবে কি জানতে চাইছেন? এই ফিলিংসটা আপনার কিরকম মনে হয়? আপনার কি মনে হয় যে অতীতে আমি যা যা আমি অ্যাচিভমেন্ট করেছি, মিনস স্টেটের উন্নতি করেছি, সেই হিসাবে আপনি এটার কি দৃষ্টিতে দেখেন সেটাই? না, সেটা তো আমি তো কমিউনিস্ট পার্টিতে এসেছি কি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, তারপর যুব আন্দোলন করেছি। শিক্ষক কর্মচারীদের নিয়ে একটা বৃহত্তর মঞ্চ 6ই ফেব্রুয়ারি কমিটি তৈরি হয়েছিল, তাতেও আমি অংশগ্রহণ করেছি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে এসেছি। আস্তে আস্তে পার্টি তার সর্বোচ্চ স্তরেও নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং এর মধ্য দিয়েই সরকারও আমরা তৈরি করেছি, সরকারও কাজ করার সুযোগ করে দিয়েছে। তাহলে এই যে প্রক্রিয়াটা কি? লড়াই। প্রক্রিয়াটা কি? সংগ্রাম। ভিত্তিটা কি? জনজীবনের সমস্যা, সমাজ জীবনের সমস্যা, কেমন না? তাই যে লড়াইয়ের ময়দানে, সংগ্রামের ময়দানে জনগণের যে সমস্যাগুলিকে ভিত্তি করে লড়াই আমরা করেছি, সরকার তৈরি হওয়ার পর আপনি যে আমার কথাটা বললেন, 20 বছর আপনি একটানা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সেই সরকারে আমার আগে যারা ছিলেন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীরা বা বামফ্রন্ট সরকার, তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন, নৃপেন চক্রবর্তীই বলুন আর দশরথ দেবী বলুন, বীরেন দত্তই বলুন আর বৈদ্যনাথ মজুমদারই বলুন, তাদের কাছ থেকে শিখে নিয়েই আমরা আমাদের সরকারের মধ্যে লড়াইয়ের ময়দানের স্লোগানগুলো সরকারের থেকে তার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে যতটা সম্ভব তাকে আমরা কার্যকরী করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা সবসময় যে সঠিকভাবে পেয়েছি ঘটনা তা না, কিন্তু তাতে হাপিত্তেশ করে সময় নষ্ট করেনি। এটা একটা আমাদের মধ্যে লড়াই, এবং এটাও আপনাদের বলবো, সরকার তৈরি করলে পরে প্রশাসন যাদেরকে নিয়ে মন্ত্রীদের চালাতে হয়, তাদের সবার দৃষ্টিভঙ্গি একরকম না, কারণ তাদেরও তো কতগুলি রাজনৈতিক ভাবনা চিন্তা আছে। যদিও তারা বাধ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকরী করতে, যারা পলিটিক্যালি সরকারের সঙ্গে একমত পোষণ করেন না, এই প্রশাসনিক চেয়ারটাকে ব্যবহার করে তারাও কিন্তু অন্তর্ঘাত করার যে চেষ্টা করেন না, এটা মনে করার কোনো কারণ নেই। কাজেই সরকারে গিয়েও ভেতরে আরেকটা লড়াই আমাদের করতে হচ্ছে, একটা কেন্দ্রের কাছ থেকে দাবি আদায় করা, আরেকটা আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে জনস্বার্থে ত্রিপুরার অগ্রগতির প্রশ্নে একটার পর একটা কর্মসূচি রূপায়ণ করার চেষ্টা করছি। ছোট্ট অংশ হলো যারা নানা পদ্ধতিতে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করতেন প্রশাসনের ভিতর থেকে, এটা বড় শক্তি না, এদেরকেও আমাদের লড়াই করতে হয়েছে, কুণ্ঠাসা করতে হয়েছে। একটা বড় অংশকে কিন্তু আমরা উইনিবার করে এনেছি, তারাও উপলব্ধি করেছেন আমরা কেন এই কাজটা করছি, সরকার তো মানুষের জন্য করছে, এবং তারাও তাদের ভুল বিভ্রান্তিকর যে রাজনৈতিক অবস্থান সেখান থেকে মুক্ত হয়েছে। এটা একটা অভিজ্ঞতা। কাজেই এই যে কাজগুলি সরকারের মধ্য দিয়ে করার মাধ্যমে এই ধীরে ধীরে সাফল্যগুলি আমরা অর্জন করছিলাম, তাতে যখন দেখছি মানুষ সন্তুষ্টি প্রকাশ করছেন, দাঁত বার করে খিলখিল করে হাসছেন, হ্যাঁ, খুশি হচ্ছেন, আশীর্বাদ করছেন, ধন্যবাদ জানাচ্ছেন, এটাই তো সবচেয়ে বড় পাওয়া, এটাই তো সবচেয়ে বড় অনুভূতি। কিন্তু আমরা সরকারের থেকে এই কাজগুলি করার মধ্য দিয়ে এটা কখনো মনে করিনি আমরা সব সমস্যার সমাধান করে দিয়েছি। সব সমস্যার সমাধান করতে গেলে তো কেন্দ্রের ক্ষমতা দখল করতে হবে, কেন্দ্র তো আমরা দখল করতে পারিনি। ত্রিপুরার লড়াইয়ের মধ্য দিয়ে কেন্দ্রের ক্ষমতার দখলের জন্য গোটা ভারতবর্ষের বাম গণতান্ত্রিক আন্দোলনকে বিকশিত করার ক্ষেত্রে আমরা ভূমিকা নিয়েছি, সে লড়াই চলছে এখনো। কোনো রিগ্রেট আছে মনে হয় আপনার শাসনকালের মধ্যে, আপনার নিজস্ব বিশেষ মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা নিয়ে আমার কোনো ভুল হয়েছিল বা এটা বড় ইম্প্যাক্ট হয়েছে, যে কোনো আপনার দৃষ্টিতে? মানুষ তো মানে এরকম কোনো কাজ আমরা করেছি যেই কাজটাকে চিহ্নিত করে বলেছেন ত্রিপুরার বিরাট ক্ষতি করে ফেলেছেন, এই তো মানুষ বলেননি তো। না, আমি সেটা বলছি না, মানে বিশেষ করে যেমন এই প্রসঙ্গটা এখানে আমি ডিটেলসটি টানছি না, বিশেষ করে 10,383 যেটা বড় সেন্টিমেন্টাল ইস্যু হয়ে গেছে, বিজেপি সরকার এসেও সেটা সুরাহা করেনি, বিভিন্ন রকম দিয়েছে, তো সেই জায়গাটা কোনো একটা বামফ্রন্টের ইমেজে কোনো ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়? ইমেজ তো বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু 10,323-এর চাকরির ব্যাপারে আমরা সঠিক পথে অগ্রসর হয়েছি, কোনো ভুল ছিল না। এখন যে মারা যাচ্ছে 200-র উপর মারা গেল, তাদের যে
তথ্যগুলি বেরোচ্ছে, কার পরিবারের সন্তান তারা? উপজাতি বলুন, তপশিলি বলুন, কেমন এরা সহ নারী পুরুষ নির্বিশেষে যে 2 শতাধিক প্রাণ হারালেন, তাদের কি তথ্য বেরোচ্ছে? গরিব, নিম্নবিত্ত, অসহায়, কেমন না, দিনমজুরি করে পরিবার চালাতো। তাহলে বামফ্রন্ট সরকারের চাকরির নীতিটা কি ছিল? একটা মেধার ভিত্তিতে ঠিক আছে, আর একটা তার অর্থনৈতিক যে অবস্থা, দারিদ্রতা, এটার ভিত্তিতে। শুধু মেধার ভিত্তিতে করলে পরে গরিবের ছেলে পাবে না, আবার শুধু গরিবী দারিদ্রতা, তাহলে মেধার কোনো মূল্য নাই। দুটোকেই গুরুত্ব দিয়ে সরকার কাজ দেওয়ার চেষ্টা করেছে। এটাই ছিল তার এমপ্লয়মেন্ট পলিসি। এটা বামফ্রন্ট সরকারের আকস্মিক বিচ্ছিন্ন পলিসি না, প্রথম থেকেই এটা আমরা কার্যকরী করেছি। এখন যারা পাননি তারা অসন্তুষ্ট হয়েছেন, তার জন্য তাদেরকে অপরাধী বলছে না। মামলা হয়েছে এবং তৎকালীন ত্রিপুরার যে হাইকোর্ট, আমি তো এখনো বলছি, তখনও বলেছি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত বামফ্রন্টকে ব্যাগেদে ফেলার জন্য, রাজনৈতিক সিদ্ধান্ত। তাদেরকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গেলাম। সুপ্রিম কোর্টে এই চাকরি বাকরি নিয়ে মামলা করার ক্ষেত্রে সবচেয়ে প্রাজ্ঞ অভিজ্ঞ যে অ্যাডভোকেট বয়স্ক, তাকে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম। আমাদের ল ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর, ল সেক্রেটারি তৎকালীন সময়ে তার সঙ্গে আলাদা করে কথা বললো। জানবেন যে সবাই মিলে সেখানে যে মামলাটা আমরা লড়ছি, সেই জায়গায় ওই ভদ্রলোক বলছিলেন গোটা মেরিটটা আমাদের পক্ষে, হাইকোর্ট কি করে রায় দিল এটা তো বুঝতে পারছি না, এবং এখানে তো ঠিকভাবে দেখলে পরে আমরা এই মামলায় আমরাই জিতব। কিন্তু পরবর্তী সময় দেখা গেল সুপ্রিম কোর্টে যে ডাবল বেঞ্চে গেল, টানা হলে পরে এখানে বিজেপির লোকরা 18 নির্বাচনের আগে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করে বলতে পারে কি করে সুপ্রিম কোর্টে মামলা জিতে এদেরকে চাকরি দিতে পারে, আমরা দেখে নেব। বিজেপি লোকরা বক্তৃতা করেছে, কে শুনেন এগুলো? আগরতলায়। কাজেই সেই জায়গাতে সেই ভদ্রলোকদের শেষ পর্যন্ত মারায় না, এবং ওই আপনার রাজ্যের যে হাইকোর্ট, সেই রায়টেই তারা বহাল রাখার চেষ্টা করলেন। তাতেই আরএসএস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদের পলিটিক্যাল যে পারপাসটা, সেই পারপাসটা সার্ভ হয়। কাজে তারা চাকরি হারিয়েছেন, এটা আমাদের বেদনা, কিন্তু আমাদের নীতির জন্য না, বরং আমাদের এই নীতিটার বিরুদ্ধেই তো প্রতিবাদ করে তারা মামলা করল। কাজে প্রশ্নটা কি? কাজে আমাদের বেদনা হচ্ছে এদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আমরা দিতে পারলাম না এই কোর্ট কাছারির কারণে। কিন্তু আমাদের সিদ্ধান্তের মধ্যে কোথাও ভুল ছিল না তো? এরকম তো ঘটনা আমরা চুপ করে বসেছিলাম তাও তো না, হায়েস্ট লেভেল পর্যন্ত আমরা লড়াই গেছি। আমরা এখনো বিশ্বাস করি দিন তো এইভাবে যাবে না, সুযোগ যখনই সৃষ্টি হবে এদের দিকে বামফ্রন্ট মুখ ফিরিয়ে রাখবে না, ঘুরে দাঁড়িয়ে তাদেরকে দেখবার চেষ্টা করবে, আমার বিশ্বাস। প্রয়াত বিজন দাস এবং গৌতম দাস সহ ছবি দেখলাম, সমকালীন যে যোদ্ধা, তো ওনারা চলে গেছেন, সেই বিষয়ে যদি আপনার কিছু স্মৃতি ওনাদের বিষয়ে কিছু বলেন। স্মৃতি কি? আমরা একসাথে ছাত্র আন্দোলন করেছি। বিজনধর, গৌতম দাস এমবিবি কলেজে পড়তেন, আমি এমবিবি কলেজে পড়েছি। সেখান থেকে আমাদের ছাত্র ফেডারেশনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছি, সেই থেকে শুরু। তার পরবর্তী সময় গৌতম চলে গেলেন পত্রিকায়, বিজন চলে গেলেন পার্টি সংগঠনে, আমি যুব আন্দোলনে গেলাম, আমি তো উল্লেখ করলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা সবাই পার্টির ভেতরেই অন্তর্ভুক্ত হলাম, নানা কমিটিতে আমরা একসাথে কাজ করতে শুরু করলাম। কাজে একসাথেই তো আমাদের উঠা বসা, চলাফেরা, চিন্তা ভাবনা, পরামর্শ, সভা, সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা নিজেরা যেমন বিতর্ক করতাম, নিজেরাই আবার সমাধান বের করতাম, কেমন না? কাজে এই স্মৃতি মৃত্যুর একদিন পর্যন্ত মনে থাকবে, কি করে ভুলে যাব? বিশেষ কোনো মেমোরেবল কোনো ঘটনা এই বিষয়ে, স্ট্রাগল পিরিয়ডে আলাদা করে বিচ্ছিন্ন করে বলার সুযোগ কোথায়? গোটা বিষয়গুলিই তো মেমোরেবল। আমি আলাদা করে কোনো জিনিসকে উপস্থিত করতে চাইছি না।
আপনার লেখা অতীত দিনের স্মৃতি পড়ে আমি পার্সোনালি নস্টালজিক। ওহ, এটা আবার কি করে আসলো? হ্যাঁ, কথা হলো গিয়ে এই বিষয়ে আপনার অতীতটা আপনি কিভাবে দেখেন? আপনি যখন যেই স্কুল থেকে শুরু হওয়া এবং এত সর্বোচ্চ পদে এতদিন ধরে থাকা, তো ওই স্মৃতিগুলো আপনাকে কি নাড়া দেয় এখনো? অতীত দিনের বিষয়গুলো বইটা পড়ে আমার যেটা ফিলিং হয়েছে আর কি। দেখুন, আমি ফেলে আসা দিনগুলো নিয়ে খুব বেশি ভাবি না। আমার ভাবনা হচ্ছে আজকে এবং আগামী দিন। আমি যদি অতীত নিয়েই রূপান্তর করতে করতে সবসময় কাটিয়ে দিই, তাহলে আজকের সমস্যা কি করে মোকাবেলা করব? কালকে এগিয়ে যাওয়ার যে প্রশ্ন, কি করে আমি চিন্তা ভাবনা করে আমি সেদিকে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নেব? আমরা যে রাষ্ট্র ক্ষমতা দখলের লড়াইয়ের কথা বলছি, এই কমিউনিস্ট আন্দোলন, বাম আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, ধর্মনিরপেক্ষ শক্তিকে সমবেত করে এগিয়ে যাওয়ার লড়াই, এগুলি কি করে করব? তাহলে তো এই আপনি যা বলছেন, এই অতীত দিনের স্মৃতি, এই বই নিয়ে আমাকে সারাদিন পড়তে হবে, বারবার পড়তে হবে, তা তো হয় না। হ্যাঁ, কেউ কিছু এই বিষয় পড়ে সুনির্দিষ্টভাবে কিছু জানতে চাইলে আমার যদি মানে স্মরণে থাকে, কেন আমি উত্তর দেব না? এটাই আমার কাছে বরং সমস্যা হচ্ছে, এই বই বেরোবার পরে পরবর্তী পর্যায়ে লেখার জন্য চাপ আসছে, এখনো আসছে। লিখুন। আমি বলছি এই 3 দিন আগেও এসছে। আচ্ছা, তা আপনি তো বলছেন লেখুন, আমি তো লিখছি। আমি লিখি না ঘটনা তা না তো। আমি সবসময় আমার লেখাতে নিজের নাম ব্যবহার করি না, যথাসম্ভব নিজের নাম এড়িয়ে চলার চেষ্টা করি। কোন নামে লেখেন আমি কেন বলবো? তাহলে তো নামই আমি লিখতাম, কেমন না? যেখানে যে বিষয় লেখা দরকার সেটার উপর আমি লিখছি, ত্রিপুরা হোক, দেশের হোক, আন্তর্জাতিক পরিস্থিতি হোক। এবং কোনো কোনো বিষয় তো নামধাম ব্যবহার করে লিখতেই হয়, সেটা আলাদা কথা। এখন এই যে আসছে পরবর্তী পর্যায়ে, এই বইটা যখন প্রকাশিত হলো, তার প্রায় 6 মাসের ব্যবধানেই প্রশ্ন আসতে শুরু করলো, এর পরের পর্যায়ে কবে, পরের পর্যায়ে কবে, পরের পর্যায়ে কবে, এবং এখন এই চাপ আছে। তো যারা বলছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তা আমাকে ভালোবাসেন, হয়তো পরেও তাদের পছন্দ হয়, এবং তার থেকে হয়তো তারা জানবার বুঝবার মতো কিছু মানে মশলা তারা সংগ্রহ করতে পারেন। এটা তো একটু আনন্দদায়ক, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এই ধরনের লিখতে গেলে পরে একটু ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে তো শুরু করতে হবে। তা আমার তো অন্যান্য লেখালেখি করতে করতেই সময় চলে যাচ্ছে। যদিও যারা আমাকে বলছে তাদেরকে আমি নিরাশ করছি না, দেখা যাক দেখা যাক দেখা যাক, এই বলছি আর কি। রাজনীতির বাইরে আপনার পছন্দের বিষয় কি? এটা তো রাজনীতির বাইরে পছন্দের বিষয় খেলাধুলা, গান বাজনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাটক দেখা, নাটক পড়া, কেমন না? আচ্ছা, দেখেন এগুলো নাটক সময় কেন পাওয়া যায়? কেন দেখবো না? আর কি বলছেন আপনি? না, সময় পাওয়া যায়নি সেভাবে। আমি সব নাটক, আমি নিজের নাটক করতাম এক সময়, আমি যাত্রাও করেছি, এটা তো দেখেছি মানে। কেমন না? কাজেই আমি সরকার চালাবার সময়তেও নাটক দেখবার সুযোগ পেলে নাটক দেখতে গেছি, কেমন না? তো কাজেই এবং নাটক তো আমি দেখতে পছন্দ করি, কিন্তু নাটক পড়তে বরং আমি আরো বেশি পছন্দ করি অন্যান্য পড়াশোনার সঙ্গে। কাজেই সেদিক থেকে আপনি যেটা জিজ্ঞেস করলেন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাটক ইত্যাদি দেখা, এগুলি প্রতি আমার একটা আলাদা আকর্ষণ। শুধু না, আমি বলবো দুর্নিবার আকর্ষণ আছে। এটা বাদ দিয়ে কি করে জীবন হবে? ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আপনি বিশেষ কোনো বার্তা দেবেন? এতক্ষণ যা বললাম এগুলিই বার্তা। তো চোখের জল ফেললে চলবে না। সমস্যায় খুব বিক্ষোভ আছে, চেপে রাখলাম তাহলে চলবে না। দরজা বন্ধ করে সামনে দিয়ে প্রতিবাদী মিছিল যাচ্ছে, তারা যাতে দেখে ডাকতে না পারে তার জন্য ঘরে অন্ধকারে বসে থাকলে চলবে না। পিঠ যদি দেয়ালেই থেকে যায়, আর যাবেনটা কোথায়? বয়স্ক বলুন, নবীন বলুন, সবার কাছে আমার বক্তব্য, একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে ত্রিপুরা চলছে। ত্রিপুরায় যা চলছে, যা চালাচ্ছে বিজেপি, এটাকে একটা বীক্ষণাগারের মধ্যে ব্যবহার করছে। এই পদ্ধতি সারা দেশের বুকে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না, এটা মনে করার কারণ নেই। আমরা এখানে বলছি ফেসিস্ট সুলভ, এখন বিজেপি সারা দেশে নতুন ফেসিবাদী কায়দায় একটার পর একটা আক্রমণ
তারা প্রসারিত করার চেষ্টা করছে। তাহলে এর থেকে আপনি যদি উদ্ধার পেতে চান, কৃষিবাদকে মোকাবেলা না করে, স্বৈরতন্ত্রকে মোকাবেলা না করে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কাজ, রোজগার, এই লড়াই আপনি কি করে করবেন? এই দুটো প্রশ্নেই জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবার কাছে মানুষ হিসাবে আবেদন থাকবে, আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, সময় এসছে, আর নিজেকে আবদ্ধ রাখবেন না, বেরিয়ে আসুন, রাস্তায় আসুন, অন্যদের উৎসাহিত করুন, আপনি সামনে দাঁড়ান, আপনাকে দেখে অন্যরা যাতে উৎসাহ অনুভব করে। এটাই পথ, এটাই তো ইতিহাসের অভিজ্ঞতা। ইতিহাস এটাই শিখিয়েছে মানুষকে। আমিও ইতিহাসের শিক্ষা নিয়ে বলছি। আমার বিশ্বাস হচ্ছে মানুষের উপর। রবীন্দ্রনাথ যেটা বারবার বলতেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই কথাটাকে আমি খুব গুরুত্ব দিই, খুব গুরুত্ব দিই। আমি কমিউনিস্ট পার্টি করছি, কিন্তু এই কথাটা মাথায় রেখে জনগণকে আমি মূল্যায়ন করারও চেষ্টা করি। সেদিক থেকে আপনি বললেন বলে এই কথাগুলো বললাম। থ্যাংক ইউ। নমস্কার স্যার।